ударов по целям в Иране. Серия взрывов зафиксирована в портовых городах Сирик и Бендер-Аббас, на островах Кишим и Харк. রাশিয়া যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু করে দিয়েছে। একদিকে ওডেসা বন্দরে ভয়াবহ হামলা, ড্রোন কারখানা ও সামরিক গুদাম ধ্বংসের দাবি, অন্যদিকে একের পর এক গুরুত্বপূর্ণ বসতি দখল, আকাশে SU-34 এর নির্ভুল বোমা বর্ষণ, কৃষ্ণসাগরের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে আঘাত এবং ফ্রন্টলাইনে দ্রুত অগ্রসর হওয়ার ঘোষণা। শুধু তাই নয়, কূটনৈতিক টেবিলেও যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা জানিয়ে দিয়েছে মস্কো। তাহলে কি রাশিয়া ধাপে ধাপে ইউক্রেনের সামরিক ও লজিস্টিক সক্ষমতাকে ভেঙে দিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে চাইছে, নাকি সামনে আসছে আরও বড় এবং ভয়ঙ্কর এক পাল্টা সংঘর্ষ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার সর্বশেষ সামরিক অভিযান, কৃষ্ণসাগরের বদলে যাওয়ার সমীকরণ এবং যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সফল আঘাত শুধু একটি সামরিক স্থাপনা ধ্বংস করছে না, বরং পুরো যুদ্ধের কৌশলকেও প্রভাবিত করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আঘাতগুলোর একটি ছিল ওডেসা বন্দরকে কেন্দ্র করে পরিচালিত সমন্বিত হামলা। মস্কোর ভাষ্য অনুযায়ী বন্দরের এমন একটি অংশে হামলা চালানো হয়েছে যেখানে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য আসা সামরিক মালামাল সংরক্ষণ করা হচ্ছিল। একই অভিযানে ওডেসা অঞ্চলের একটি ড্রোন উৎপাদন কারখানা এবং একটি বৃহৎ UAV সংরক্ষণাগারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে। যদি এই দাবিগুলো বাস্তবতার সঙ্গে মিলে যায়, তাহলে এটি ইউক্রেনের ড্রোন যুদ্ধের সক্ষমতার ওপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে। কারণ আধুনিক এই যুদ্ধে ড্রোন এখন শুধু নজরদারির মাধ্যম নয়, বরং হামলা, লক্ষ্য নির্ধারণ এবং দূরপাল্লার অভিযানের অন্যতম প্রধান অস্ত্র। শুধু ওডেসাতেই নয়, রাশিয়ার হামলা কৃষ্ণসাগর উপকূল জুড়ে আরও বিস্তৃত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী গেরান-4 শিকার ড্রোন ব্যবহার করে চিরনোমোরস্ক বন্দরের পাশাপাশি কৃষ্ণসাগরে অবস্থানরত 4টি ড্রাই কার্গো জাহাজ এবং একটি বাল্ক ক্যারিয়ারকে আঘাত করা হয়েছে। রুশ পক্ষের অভিযোগ, এসব জাহাজ ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। যুদ্ধের শুরু থেকে কৃষ্ণসাগরের সামুদ্রিক রুটকে কেন্দ্র করে তীব্র প্রতিযোগিতা চলছে, কারণ এই রুট দিয়েই অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ইউক্রেনে পৌঁছায়। ফলে সমুদ্রপথে সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করা রাশিয়ার অন্যতম কৌশলগত লক্ষ্য হয়ে উঠেছে। একই সময় রুশ বাহিনী দাবি করেছে তারা নোভায়া পোস্তা লজিস্টিক্স সেন্টার এবং নেপচুন 2 উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থানেও আঘাত এনেছে। বিশেষ করে নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যবস্থার মাধ্যমেই অতীতে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর বিরুদ্ধে কয়েকটি উল্লেখযোগ্য অভিযান পরিচালিত হয়েছিল। ফলে এই ধরনের অস্ত্র ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা শুধু একটি স্থাপনা ধ্বংসের বিষয় নয়, এটি ভবিষ্যৎ নৌ অভিযানের সক্ষমতা কমিয়ে দেওয়ার প্রচেষ্টাও হতে পারে। আকাশপথেও রাশিয়া ব্যাপক কার্যক্রম চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সুখোই 34 যুদ্ধবিমান ব্যবহার করে খার্কিভ অঞ্চলের চেরনয়ের কাছে ইউক্রেনীয় একটি শক্ত ঘাঁটির ওপর 5টি FAV-500 গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ডোব্রোপোলিয়ে এলাকায় ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি ড্রোন কমান্ড পোস্টে 3টি FAV-500 এবং রাইগোরোদক এলাকায় একটি অস্থায়ী সেনা মোতায়েন কেন্দ্রে 5টি FAV-250 সিরিজের বোমা ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। FAV সিরিজের গাইডেড বোমা বর্তমানে রাশিয়ার অন্যতম কার্যকর স্ট্যান্ড অফ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা যুদ্ধবিমানকে শত্রুর বিমান প্রতিরক্ষার ভেতরে প্রবেশ না করেই দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার সুযোগ দেয়। স্থলযুদ্ধে রাশিয়া নতুন অগ্রগতির দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেন্টার গ্রুপ অফ ফোর্সেস ডোনেস্ক অঞ্চলের বেলিস্কোয়ে শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে জাপোরিজিয়া অঞ্চলের ব্লাগোতাদনোয়ে এবং খার্কিভ অঞ্চলের আর্তেলনোয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও জানানো হয়েছে। যুদ্ধক্ষেত্রে একটি ছোট বসতি দখল অনেক সময় তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও বাস্তবে এগুলোই বড় শহর বা গুরুত্বপূর্ণ পরিবহন রুটের দিকে অগ্রসর হওয়ার জন্য সেতুবন্ধন হিসেবে কাজ করে। ফলে এসব অগ্রগতিকে সামরিক বিশ্লেষকরা ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতি হিসেবেও দেখেন। ফ্রন্টলাইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল রুশ আর্টিলারির ভূমিকা। জাপোরিজিয়া এবং দোব্রোপোলস্কির দিকে ইউক্রেনীয় শক্ত ঘাঁটিগুলোর ওপর ধারাবাহিক গোলাবর্ষণের মাধ্যমে পদাতিক বাহিনীর জন্য অগ্রসর হওয়ার পথ পরিষ্কার করা হয়েছে বলে রুশ বাহিনী দাবি করেছে। আধুনিক যুদ্ধে আর্টিলারি এখনও ব্যাটলফিল্ডের রাজা হিসেবে বিবেচিত হয়, কারণ পদাতিক বাহিনী এগোনোর আগে শত্রুর প্রতিরক্ষা দুর্বল করে দেওয়া ছাড়া দ্রুত অগ্রগতি প্রায় অসম্ভব। অন্যদিকে ড্রোন যুদ্ধের ক্ষেত্রেও রাশিয়া নতুন সাফল্যের দাবি করছে।
বিভিন্ন সেক্টরে এফপিভি ড্রোন অপারেটররা ইউক্রেনীয় সেনা, সাঁজোয়া যান এবং লজিস্টিক রুটে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ড্রোন ইন্টারসেপ্টর ইউনিটগুলো শত্রুপক্ষের ইউএভি ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন করছে বলেও দাবি করা হয়েছে। এটি দেখায় যে বর্তমান যুদ্ধ শুধু ড্রোন দিয়ে হামলার নয়, বরং ড্রোন বনাম ড্রোনের সংঘর্ষেও রূপ নিয়েছে। তবে সামরিক অভিযান শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, কূটনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ একটি ঘটনা সামনে এসেছে। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী লাভরভ সরাসরি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরে বলেন, পশ্চিমা অস্ত্র সরবরাহ যত বাড়বে, সংঘর্ষ তত দীর্ঘ হবে। একই সঙ্গে তিনি আলাস্কা আলোচনায় উত্থাপিত প্রস্তাবগুলোর প্রতি রাশিয়ার সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। দুদেশের কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার এবং বঙ্গোপসাগর নিরাপত্তা পরিস্থিতিও আলোচনার স্থান পায়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু ফ্রন্টলাইনে নয়, কূটনৈতিক টেবিলেও সমান তীব্রভাবে চলছে। রাশিয়ার সামরিক অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এখন মস্কো শুধু ফ্রন্টলাইনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে না, বরং ইউক্রেনের যুদ্ধ পরিচালনার সক্ষমতাকেই ধাপে ধাপে দুর্বল করার কৌশল অনুসরণ করছে। সেই কারণেই একদিকে ওডেসা বন্দর, লজিস্টিক কেন্দ্র, ড্রোন উৎপাদন কারখানা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে। অন্যদিকে সামনের সারিতে একের পর এক বসতি দখলের দাবি সামনে আসছে। একই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী আকাশপথেও তাদের আধিপত্য আরও শক্তিশালী হয়েছে। বিভিন্ন সেক্টরে ড্রোন, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং দূরপাল্লার নির্ভুল বোমা ব্যবহার করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রয়েছে। সব মিলিয়ে রুশ সামরিক প্রতিবেদনে এমন একটি চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে স্থল, আকাশ ও সমুদ্র তিনটি ক্ষেত্রে একযোগে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। এই যুদ্ধ এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও প্রযুক্তি নির্ভর, আরও বিস্তৃত এবং আরও জটিল হয়ে উঠেছে। প্রিয় দর্শক, রাশিয়ার এই সমন্বিত সামরিক কৌশলকে সত্যি যুদ্ধের গতি মস্কোর পক্ষে ঘুরিয়ে দিতে পারবে, নাকি ইউক্রেন নতুন অস্ত্র, প্রযুক্তি এবং পশ্চিমা সহায়তার মাধ্যমে আবারও পাল্টা ভারসাম্য তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।